আচ্ছা, আগের দিন আমরা মনোক্লোনাল আর পলিক্লোনাল অ্যান্টিবডি পড়েছিলাম এবং বুঝেছিলাম যে মনোক্লোনাল আর পলিক্লোনাল অ্যান্টিবডির মধ্যে কী ডিফারেন্স। আর একবার বলে দিচ্ছি, পলিক্লোনাল মানে হচ্ছে যখন অ্যান্টিজেনের মাল্টিপল এপিটোপ হবে, মানে এখানে 1 2 3 4 4টে এপিটোপ হবে, তখন যদি আমি এটাকে একটা মাউসের মধ্যে ইনজেক্ট করি বা যে কোনো লিভিং বডির মধ্যে ইনজেক্ট করি, তাহলে তার মধ্যে বেসিক্যালি বি সেলস যেগুলো তৈরি হবে, 4 রকমের বি সেলস তৈরি হবে বা 4 ক্লোনস অফ বি সেলস তৈরি হবে ফর 4 অফ দিস এপিটোপস, যেটা আগেরবার আমরা পড়েছিলাম। এবং তার যদি এই মাইসের যদি এখন এই অ্যান্টিজেনটাকে আমি এর মধ্যে ইনজেক্ট করে যদি যদি আমি সেরাম আইসোলেট করি, তাহলে এই সেরামে আমি বেসিক্যালি 4 রকমের অ্যান্টিবডি পাবো, উইচ ইজ ডাইরেক্টেড টু ইচ অফ দিস 4 এপিটোপস। তো বেসিক্যালি আমি যেটা দরকার, আমরা এটা জানি খুব ভালো করে এবং তোদেরকে বলিয়েছিলাম আগের ভিডিওতে, যে পলিক্লোনাল অ্যান্টিবডি ইনভিভো মিডিয়ামে খুব ভালো, মানে ওটা খুব ভালো কাজ করে আগেনস্ট, মানে ইন ফাইটিং জার্মস। কারণ অনেকগুলো অ্যান্টিবডি যখন একটা অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করবার জন্য কাজ করবে, তখন অবভিয়াসলি সেই রেসপন্সটা অনেক স্ট্রং হবে। কিন্তু ওয়েন ইট কামস টু ইনভিট্রো রিসার্চ, তখন কিন্তু আমাদের পলিক্লোনাল অ্যান্টিবডি দিয়ে কোনো কাজ হয় না, তখন আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডি লাগে। তাই আজকে আমরা অবভিয়াসলি মনোক্লোনাল অ্যান্টিবডি এটার থেকে, পলিক্লোনাল অ্যান্টিবডির থেকে এখান থেকে মনোক্লোনাল অ্যান্টিবডি আমি আলাদা করে নিচ্ছি। জিনিসটা খুব টিডিয়াস একটা কাজ, অত ইজি নয়, এবং সেটা করে আমরা খুব বেশি মনোক্লোনাল অ্যান্টিবডি রিকভার করতে পারি না। তার জন্য একটা প্রসিডিয়ার আছে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রিপারেশনের জন্য, এবং সেই প্রসেসটা তোদের ইয়েতে আছে, সিলেবাসে আছে, প্রিপারেশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি। এই প্রসেসটা বেসিক্যালি কোলার আর মাইলস্টিন এই দুজন মিলে করেছিল এবং ওরা নোবেল প্রাইজ পেয়েছিল এটা করবার জন্য, বিকজ মনোক্লোনাল অ্যান্টিবডি প্রিপারেশনের পরে কিন্তু আমাদের রিসার্চে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। সেই রিয়া এলাইজা থেকে আরম্ভ করে, ওয়েস্টার্ন ব্লট থেকে আরম্ভ করে, ইমিউনোডিফিউশন থেকে আরম্ভ করে, প্রচুর রিসার্চ পারপাসে প্রোটিনের আগেনস্টে, প্রোটিনকে আমরা ধরতে পেরেছি তার আগেনস্টে অ্যান্টিবডি ইউজ করে। তাই জন্য আমাদের এই মনোক্লোনাল অ্যান্টিবডি প্রিপারেশনটা কিন্তু ভীষণভাবে রিসার্চকে যেহেতু হেল্প করেছে, সেহেতু আমাদের এটা সিলেবাসেও আছে। এবং আমরা আজকে এটা পড়বো যে এই মনোক্লোনাল অ্যান্টিবডিকে আমরা তৈরি করব কি করে লার্জ স্কেলে। আচ্ছা, সেখানে কি হয়, এই ধর এটা একটা অ্যান্টিজেন উইচ হ্যাজ মাল্টিপল এপিটোপস। এবার এটাকে আমি ইনজেক্ট করলাম, ইনজেক্ট করে এখানে জেনারেলি অ্যান্টিজেন এরকমই হয় যার মাল্টিপল এপিটোপস হয়। একটা সিঙ্গেল অ্যান্টিজেন উইথ 1 এপিটোপ পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো এই অ্যান্টিজেনটা আমি এই মাইসের ভেতর ঢোকালাম, ইনজেক্ট করলাম। ইনজেক্ট করার পরে আমি কী করলাম, তার থেকে স্প্লিন সেলস সেগুলোকে বার করে নিলাম, অপারেট করে স্প্লিন সেলসগুলোকে বার করে নিলাম। এবার স্প্লিন সেলস আমরা জানি স্প্লিনের ভেতর হচ্ছে ইজ এ স্টোরেজ অফ প্লাজমা সেলস। তাহলে স্প্লিন সেলসকে যদি আমি ক্রাশ করে ওখানকার সেলসগুলোকে যদি আমি আইসোলেট করি, তাহলে আমরা দেখবো ওখানে 4 রকম প্লাজমা সেলস পাবো বা 4টে ক্লোন অফ প্লাজমা সেলস পাবো। ক্লোন নাম্বার 1 সেটা হচ্ছে ডাইরেক্টেড টু এপিটোপ নাম্বার 1, ক্লোন নাম্বার 2 ইজ ডাইরেক্টেড টু এপিটোপ নাম্বার 2, ক্লোন নাম্বার 3 ডাইরেক্টেড টু এপিটোপ নাম্বার 3, আর ক্লোন নাম্বার 4 ডাইরেক্টেড টু এপিটোপ নাম্বার 4। তো এই 4টে প্লাজমা সেল বেসিক্যালি 4 রকমের অ্যান্টিবডি কিন্তু তৈরি করে। কিন্তু আমি যখন স্প্লিন সেলসকে ক্রাশ করবো, করে সেলসগুলো আইসোলেট করবো, এখানে 4 রকম প্লাজমা সেলস পাবো। এবার এখানে একটা খুব বড় জিনিস আছে, এই প্লাজমা সেলসগুলো যদি আমি এমনি কালচার করি, ধর আমি এটাকে বাড়াতে চাইছি, এই যে এই ছোটো রিপোর্টার অফ প্লাজমা সেলস আছে, এটাকে যদি আমি বাড়াতে চাই, তাহলে ধর আমি এটাকে খাবার দাবার দিয়ে একটা টিউবের মধ্যে গ্রো করতে চাই, কিন্তু লিভিং সেলস কিন্তু 7-10 দিনের বেশি গ্রো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এটা গ্রো করেই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায়। তাই জন্য এই সায়েন্টিস্টরা খুব ভেবে যেটা বার করেছে সেটা হচ্ছে কোনোভাবে এই সেলগুলোকে যদি আমরা ইমমর্টাল করে দিতে পারি, ইমমর্টাল করে দিলে কিন্তু আমরা এটার থেকে কন্টিনিউয়াস অ্যান্টিবডি তৈরি হতে থাকবে এবং আমরা এটার থেকে কন্টিনিউয়াস অ্যান্টিবডি পেতে পারবো। এবার এই লিভিং সেলসগুলোকে, লিভিং প্লাজমা সেলসগুলো মানে অ্যান্টিবডি সিক্রেটিং প্লাজমা সেলসগুলোকে আমরা ইমমর্টাল করবো কী করে? ইমমর্টাল কোন সেলসরা হয়? তোরা ছোটোবেলায় পড়েছিস ইমমর্টাল হয় ক্যান্সার সেলসরা। আমাদের ক্যান্সার কখন হয়? যখন কোনো একটা সেলের তার সেল সিগন্যালিং, তার সেল সাইকেল পাথওয়ের কোনো রকম টিউমার সাপ্রেসার জিন নষ্ট হয়ে যায়, যার জন্য সেল ভীষণ রকমভাবে আনকন্ট্রোল প্রলিফারেশন দেখায়, বা বলতে পারিস ইনডেফিনিটলি গ্রো করার ক্যাপাবিলিটি দেখায়, এবং সেলটা কখনো মরে না, ইনডেফিনিটলি গ্রো করে, এত গ্রো করে যে ওটা বিভিন্ন আমাদের বডির পার্টসকে, সিস্টেমসকে প্যারালাইজ করে দেয় এবং তখনই ক্যান্সার হয়। তাহলে ক্যান্সার সেলসের একটা খুব বড় বৈশিষ্ট্য কী, যে ওরা ইনডেফিনিটলি গ্রো করতে পারে, আনপ্যারালেলড গ্রো করতে পারে এবং
ওরা কিন্তু কালচারে যদি আমরা এটাকে ক্যান্সার সেল নিয়ে কালচার করি আমরা কিন্তু ইনডেফিনেটলি ক্যান্সার সেলসকে বিভিন্ন রকম গ্রোথ মিডিয়াম দিয়ে আস্তে 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 এটাকে কিন্তু আমি মেনটেন করতে পারবো, অনেক দিন ধরে মেনটেন করতে পারবো। তাই জন্য ও কী করলো যে এই প্লাজমা সেলসগুলো ও ডিসাইড করলো ও ফিউজ করবে উইথ ক্যান্সার সেলস। ও কী ক্যান্সার সেল নিল না মাইলোমা সেলস। মাইলোমা সেলস কী জিনিস না, এটা প্লাজমা সেলসই বাট ক্যান্সারাস প্লাজমা সেল। এটা কোনো পেশেন্টের থেকে হয়তো কেউ কখনো আইসোলেট করেছিল, আইসোলেট করে এটা কালচার করে এবং সেই কালচারটা যেহেতু ইনডেফিনিট, ওই কালচারটা আস্তে আস্তে বাড়াতে 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 বিভিন্ন ল্যাবে ছড়িয়ে পড়ে এবং সেখানে মাইলোমা সেলস কিন্তু ভীষণ রকমভাবে বিভিন্ন জায়গায় কালচার হতে থাকে। সেই মাইলোমা সেলসগুলোকে নিয়েই ও কী করলো, এটা কিন্তু প্লাজমা সেলসই বাট কার্সিনো বাট ক্যান্সারাস অবস্থায় বা আনকন্ট্রোল প্রলিফারেশন। ও কী করলো, এই ক্যান্সার সেলগুলোকে এই নর্মাল প্লাজমা সেলসের সাথে অ্যান্টিবডি সিক্রেটিং বা প্লাজমা সেলস এটাকে ফিউজ করে দিল। ফিউজ করার পদ্ধতিটা কি আমি সেটাই আসছি। ফিউজ করে বা হাইব্রিডাইজ করে ও কী করলো, 4 রকমের ক্লোন, যে 4টে ক্লোন অফ প্লাজমা সেল ছিল সবার সাথে একটা হাইব্রিডোমা ফর্ম করলো। মানে নর্মাল সেলস প্লাস এই মাইলোমা সেলস, নর্মাল প্লাজমা সেলস প্লাস ক্যান্সারাস প্লাজমা সেলস, এটা নিয়ে আমরা যে হাইব্রিডটা তৈরি করছি এটাকে আমি বলছি হাইব্রিডোমা। তো ওর কী করলো, এই 4টে ক্লোনেরই কিন্তু হাইব্রিডোমা তৈরি হয়ে গেল। এই হাইব্রিডোমার ডিটেলসে আমি আরেকবার যাচ্ছি। হাইব্রিডোমার ডিটেলসটা কি, ধরে নিচ্ছি এটা একটা নর্মাল বি সেলস উইচ ইজ ডিরাইভড ফ্রম আ সিঙ্গেল ক্লোন। ধর এখানে আমি এই একটা হাইব্রিডোমার কথা বলছি। ধর এখানে নাম্বার 1, এই নাম্বার 1 কী হচ্ছে, আমি এই একটা নর্মাল বি সেল নিচ্ছি, সেই বি সেলের সাথে কী করছি, একটা ক্যান্সারাস বি সেল নিচ্ছি। এটা একটা অ্যান্টিবডি সিক্রেটিং। তো এই যে আমি নাম্বার 1টা নিই, তার মানে কি নাম্বার 1 মানে দিস ইজ সিক্রেটিং অ্যান্টিবডি আগেনস্ট দ্য নাম্বার 1 এপিটোপ। ঠিক আছে, এটার প্লাজমা সেল হচ্ছে আগেনস্ট দিস নাম্বার 1 এপিটোপ। তাহলে এটাকে যদি আমি নিই, তাহলে এটা ধর এটা একটা নর্মাল বি সেল, এই নাম্বার 1 বি সেলটাই হুইচ ইজ সিক্রেটিং অ্যান্টিবডি। সেই নর্মাল বি সেলকে আমরা ডিরাইভ করেছি একটা ক্লোন, আমরা একটা সেলকে বার করেছি। সেই সেলকে নিয়ে আমরা কি করেছি, একটা ক্যান্সারাস সেল নিয়েছি। সেই ক্যান্সারাস সেলের সাথে এই দুটো সেল, মানে এটা গ্রোস কন্টিনিউয়াসলি ইন কালচার, এই দুটো সেলকে আমরা ফিউজ করে দিয়েছি। কি ফিউজ করেছি না, কীভাবে ফিউজ করেছি না, পলিথিলিন গ্লাইকল বলে একটা রিয়েজেন্ট আছে। পলিথিলিন গ্লাইকল কী করে, এই যে এটার প্লাজমা মেমব্রেন আর এটার প্লাজমা মেমব্রেনকে একটা কন্টিনিউয়াস প্লাজমা মেমব্রেনে কনভার্ট করে দেয়। দেখ এখানে রেড সেলটা যেটা আমার নর্মাল সেল ছিল, ব্লু সেলটা যেটা আমার ক্যান্সারের সেল ছিল, আর দুটোর মেমব্রেনকে এক করে দিয়েছে, ফিউজ করে এটা একটা বেসিক্যালি হেটেরোক্যারিয়ন তৈরি করেছে। হেটেরোক্যারিয়ন কেন, এখানে 2 রকমের নিউক্লিয়াস আছে, 2 রকমের নিউক্লিয়াস আছে এবং এর প্লাজমা মেমব্রেনটাকে এই পলিথিলিন গ্লাইকল একটা সিঙ্গেল কন্টিনিউয়াস করে দিয়েছে। তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা হেটেরোক্যারিয়ন বলছি, which carries the nucleus of normal B lymphocyte and the nucleus of cancer B cells. এইটাকে এবার কি হয়, এখান থেকে এই সেলটা যখন বেসিক্যালি গ্রো করতে থাকে তখন এখান থেকে দের ইজ র্যান্ডাম লস অফ ক্রোমোজোম। এখানকার কিছু ক্রোমোজোম এটার থেকেও লুজ করে যায়, কিছু ক্রোমোজোম এটার থেকেও লুজ করে যায়, করে আলটিমেটলি এই দুটো নিউক্লিয়াসও কিন্তু ফিউজ করে যায়। এটাকে আমরা একটা হাইব্রিডোমা বলছি, যখন আমরা নিউক্লিয়াসটাও ফিউজ করে গেছে, কিন্তু এই ফিউশনের সময় কিন্তু আমরা অনেকটা ক্রোমোজোম লুজ করে ফেলছি ফ্রম দুটো ইয়ে থেকেই, মানে দুটো নিউক্লিয়াসের থেকেই। তাই জন্য আমরা যদি আমরা মাইলোমা সেল নিই, তাহলে আমরা কখনো বলতে পারি না যে দিস ইজ এক্স্যাক্টলি লাইক দ্য প্লাজমা সেল, দ্য লিভিং প্লাজমা সেল, কারণ এখানে কিন্তু আমরা অনেক ক্রোমোজোম লুজ করে ফেলেছি। তো লুজ করে আলটিমেটলি আমরা যেটা তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে একটা হাইব্রিডোমা সেল। এই হাইব্রিডোমা সেল দিস এক্সপ্রেসেস সাম নর্মাল বি সেল জিনস বাট গ্রোজ ইনডেফিনিটলি। মানে এটা বি সেলের জিনগুলোকে এক্সপ্রেস করছে, হয়তো কিছু বাদ চলে গেছে বাট ম্যাক্সিমালি নর্মাল বি সেলের জিনগুলোকে এক্সপ্রেস করছে, আবার সেই জিনগুলোকেও এক্সপ্রেস করছে যেটা মাইলোমা সেল বা ইনডেফিনিটলি গ্রো করতে পারবে। তাহলে এটা কিন্তু বেসিক্যালি অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতাটা রাখছে। আবার এটা এই হাইব্রিডোমাটা ইনডেফিনিটলি যদি আমি এটাকে কালচারও করি, বিভিন্ন কালচার কন্টেনার থাকে, এরকম কালচার ফ্লাস্ক থাকে যেখানে সেল কালচার করা হয়, সেখানে এরকম টাইপের ফ্লাস্ক থাকে। এই ফ্লাস্কের মধ্যে আমরা সেলগুলোকে রেখে ইনডেফিনিটলি গ্রো করতে পারি বা কালচার করতে পারি অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম এবং অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টে রেখে। এবং যখনই আমরা এটাকে কালচার করব, যতবার কালচার করব আমরা, ততবার আমরা এই মিডিয়াতে কিন্তু ও যেই বড় হবে, ধর আমরা এই হাইব্রিডোমা, এটা তো নাম্বার 1-এর হাইব্রিডোমা তৈরি করেছি, এই নাম্বার 1-এর হাইব্রিডোমাকে আমি যখন তৈরি করছি, এই সেলটাকেই আমি নিয়ে এখানে বাড়াচ্ছি,
বাড়িয়ে ফেলেছি। তারপর এই সেলের যখন আমি মিডিয়াটা নেব তখন এই সেলের মিডিয়ামে কিন্তু আমি অনেক অ্যান্টিবডি পাবো আগেনস্ট এপিটোপ নাম্বার 1। এই যে এটা তো এপিটোপ নাম্বার 1-এর অ্যাগেনস্টে সেল ছিল, তাহলে এই হাইব্রিডোমাকে যখন আমি কালচার মিডিয়ামে ফ্লাস্কে বাড়াতে থাকছি তখন এই মিডিয়ামে কিন্তু ও তো অ্যান্টিবডিও সিক্রিট করছে, তখন আমি অ্যান্টিবডি পাবো আগেনস্ট এপিটোপ নাম্বার 1। তাহলে আমি এখানে একটা হাইব্রিডোমাকে সিলেক্ট, আচ্ছা এই যে সিলেকশানটা এখানে একটা ব্যাপার আছে যে এখানে 4 রকমের হাইব্রিডোমা আমি করেছি, 4 রকমের হাইব্রিডোমা আছে। এবার আমি এই 4টেকে আলাদা আলাদা করব, ঠিক আছে? এই 4টেকে যে আলাদা আলাদা করব তার একটা সিলেকশন প্রসিডিয়ার আছে, একটা হ্যাট মিডিয়াম আছে। এটা তোদেরকে আমি এখন বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ এটার জন্য ক্লোনিংয়ের একটু ডিটেলস পড়তে হবে, যেটা তোদের এখনও পড়ানো হয়নি বা তোদের সিলেবাসে পড়ে আছে। তাই জন্য এটা এখন আমি তোদেরকে ডিটেলসে বলতে পারবো না। এটুকু মনে রাখবি যে একটা এরকম আলাদা আলাদা কালচার প্লেট থাকে, যে কালচার প্লেটে আমরা এমন কিছু দিয়ে আমরা দিতে পারি, দেওয়ার জন্য আমাদের এই সেলটা হয়তো বেশি সিলেক্ট হলো, বাকি সব সেল মরে গেল। মানে আমরা যখন এই সব সেলগুলো এখানে দিচ্ছি, দিয়ে একটা সিলেকশন মিডিয়াম দিচ্ছি, তখন আমরা এমনভাবে সিলেকশন মিডিয়ামটা দিচ্ছি যে শুধু এই সেলগুলো বাঁচছে, বাকি সেলগুলো মরে যাচ্ছে। আর আরেকটা কালচার প্লেটে হয়তো আমরা এমন মিডিয়া দিয়েছি যে শুধু এই সেলগুলো বাঁচছে, বাকি 3টে মরে যাচ্ছে। এটাতে এমন দিচ্ছি যে শুধু 3 নম্বরটা বাচ্চা, বাকি 3টে মরে যাচ্ছে। এরকমভাবে কিন্তু আমরা সিলেক্ট করে ফেলতে পারি। দিস ইজ ইন দ্য মিডিয়াটাকে বলা হয় হ্যাট HAT মিডিয়াম। আমি এর তোদেরকে বেশি ডিটেলসে যাচ্ছি না। তো এই সিলেকশন প্রসিডিয়ারে আমরা 4 রকম হাইব্রিডোমাকে আলাদা আলাদা করে ফেলছি, এবং এই হাইব্রিডোমাকে আমরা hybridoma 1 directed against epitope number 1, hybridoma 2 directed against epitope number 2, 3 directed against epitope number 3, 4 directed against epitope number 4, এবং এই 4টেকেই আমি তারপরে ইনডেফিনিটলি গ্রো করব। ফ্লাস্কে আমি তোদের যেরকম এই ফ্লাস্কটা এঁকে দেখালাম, সেল কালচারেটে ইনডেফিনিটলি গ্রো করব, এবং এখান থেকে যখন মিডিয়াটা নেব সেই মিডিয়া উইল হ্যাভ অ্যান্টিবডি 1। তার মানে কি, মোনোক্লোনাল অ্যান্টিবডিজ ডিরেক্টেড against only epitope number 1. Similarly, this will have monoclonal antibody directed against epitope number 2. এটা হচ্ছে ডিরেক্টেড against epitope number 3, এটা হচ্ছে ডিরেক্টেড নাম্বার epitope number 4। তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে যে কী করে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রিপারেশন করা হয়, বা হাইব্রিডোমা টেকনোলজি টু প্রিপেয়ার মনোক্লোনাল অ্যান্টিবডি, এবং এটা কিন্তু তোদের সিলেবাসেও খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া আর একটা জিনিস আমরা আজকে এখানে বলতে চাই তোদেরকে, সেটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এটা যদি আমি করে ফেলি তাহলে আমার একটা পার্টিকুলার পোর্শন বা সিলেবাসের যে পোর্শনটা আমার অ্যান্টিবডি নিয়ে ওটা পুরো শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমার এরপরে শুধু অ্যালার্জি পড়ে থাকছে। সেই অ্যালার্জিটার জন্য তোদেরকে আমি একটা আলাদা ভিডিও করে তখন পড়াবো। তাহলে আমি এটাও একটা খুব, যেইগুলো আমি তোদেরকে এই কদিন ইউটিউব ভিডিওটা বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ইন টার্মস অফ কোয়েশ্চেন্স খুব ইম্পর্টেন্ট। মানে প্রচুর কোয়েশ্চেন্স এক্সপেক্ট কর ফ্রম দিস পোর্শনস। এখানে আজকে এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা কি, আমি তোদেরকে এটার ডিফারেন্সগুলো পাঠিয়ে দিয়েছিলাম, সেরকম হলে আবার পাঠিয়ে দেবো তোদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। এটার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তার আগে আমি বলে দিই যে আমরা এতদিন অবধি পড়ে এসেছি এবং এটা জানি যে বি সেল আর টি সেল দুটো হয়। বি সেলে এরকম একটা মেমব্রেন অ্যান্টিবডি থাকে, এবং বি সেলে যখন ফার্স্ট এই মেমব্রেন অ্যান্টিবডিটাকে সেন্স করে তখন বি সেল বেসিক্যালি কী করে, আইদার ইন্ডিপেন্ডেন্টলি ও ক্লোনাল প্রলিফারেট করে, কিংবা টি সেলের হেল্পে ক্লোনাল প্রলিফারেট করে এবং অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডি তৈরি করে তারপরে ও এই অ্যান্টিবডি মানে সিক্রেটেড অ্যান্টিবডি করে এই অ্যান্টিজেনগুলোকে নষ্ট করে দেয়। এই বি সেলগুলো যখন নিজে নিজে প্রলিফারেট করে যখন বেসিক্যালি এটা আগের দিনই পড়িয়েছিলাম আমি, এরা দুরকমভাবে, একটা হচ্ছে প্লাজমা প্রলিফারেট করে এবং বি সেলগুলো কনভার্টেড হয় ইনটু প্লাজমা সেলস। তাহলে কিছু বি সেলস আমি আগের দিন পড়িয়েছিলাম, এই অ্যাকশনটার ফলে আইদার টি সেল ইন্ডিপেন্ডেন্ট অর টি সেল ডিপেন্ডেন্ট হয়ে কিছু বি সেল প্লাজমা সেলস তৈরি হবে। আবার তার মধ্যে কিছু একটা পপুলেশন অফ বি সেল উইল হ্যাভ মেমোরি বি সেল। এবার এই মেমোরি বি সেলের কাজটা কী, এই মেমোরি প্লাজমা সেল যেটা প্রাইমারিলি তৈরি হয়, দিস ইজ রেসপন্সিবল ফর দ্য প্রাইমারি ইমিউন রেসপন্স। আর এই যে মেমোরি সেল যেটা তৈরি হয়, দিস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এবার সেটা কী জিনিস, ব্যাপারটা কী হয়, সেটা আমরা এই গ্রাফটাতেই বুঝে নেব। ধর এটা এই গ্রাফে দেখ, এখানে আছে ওয়াই অ্যাক্সিস অ্যান্টিবডি কনসেন্ট্রেশন, এখানে আসছে তোর টাইম, এক্স অ্যাক্সিসে হচ্ছে টাইম। ধর আমার ফার্স্ট এক্সপোজার হয়েছে এখানে, দিস ইজ আমার ব্লাডে অ্যান্টিবডি লেভেলগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপোজার, ঠিক আছে, এটা টোটাল অ্যান্টিবডি।
যেই আমি এটাকে ফার্স্ট এক্সপোজ করলাম তখন কি হলো, ধর আমি ফার্স্ট এক্সপোজার মানে কি, মানে এই ধর একটা মাইসকে বা ধর তোর নিজের কথাই বলছি, তোর মধ্যে একটা পার্টিকুলার ভাইরাস প্রথম ঢুকলো, তাহলে দিস ইজ দ্য ফার্স্ট এক্সপোজার। এই ভাইরাস ঢোকার পরে তারপরে এখানে একটা বড় ল্যাগ ফেজ থাকে। ল্যাগ ফেজ মানে কি, যে এই দিস ইজ দ্য টাইম দ্যাট ইয়োর বডি টেক্স টু বেসিক্যালি অ্যাক্টিভেট ইটস ইমিউন সিস্টেম। মানে এই যে বি সেলকে অ্যাক্টিভেট করবে, বি সেল কনভার্ট টি সেলের হেল্প নেবে, তারপরে ও অ্যান্টিবডি তৈরি করবে, তারপরে সে অ্যান্টিবডিটা সিক্রিটেড হবে। এই যে টাইমটা, দিস ক্যান, এটা 5 days থেকে, এবং 5 days হতে পারে বা এটা চেঞ্জ হতে পারে ডিপেন্ডিং আপন দ্য প্যাথোজেন আর কি। তো সেই অনুযায়ী কিন্তু এ প্রথমে একটা ল্যাগ ফেজ নেবে, মানে দিস ইজ দ্য ফার্স্ট এক্সপোজার, মানে ভাইরাসটা প্রথম ঢুকলো, তারপরে একটা ল্যাগ ফেজ হবে যেখানে আর কি দ্য বডি ইজ প্রিপেয়ারিং টু অ্যাক্টিভেট ইউর ইমিউনোগ্লোবিউলিনস। সেই অ্যাক্টিভেশনটা হওয়ার পরে তারপরে প্রথমে একটা আইজিএম তৈরি হয়, তারপরে বডি একটা আইজিজি তৈরি হয়, এবং এই দুটোই কিন্তু শর্ট লিভড। তারা নিজেদের কাজ করে আলটিমেটলি নিজেরা কমে যায়, তাদের টাইটারটা কমে গিয়ে একটা লেভেলে চলে আসে, এবং এই সময়টাই কিন্তু ও জার্মসগুলোকে বা প্যাথোজেনগুলোকে ফাইট করে। দিস ইজ বেসিক্যালি দ্য প্রাইমারি ইমিউন রেসপন্স। এবার সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা কি, এখানে আবার চলে আসছি আমি। সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা ইয়েতে দেখ, এটা ধরে নে এখানটা যদি আমি এটা আবার প্রাইমারি ইমিউন রেসপন্স, এটা হচ্ছে তোর ল্যাগ ফেজ, এখানে আইজিএম তৈরি হয়েছে, এখানে আইজিজি তৈরি হয়েছে, এটা হচ্ছে তোর সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এই সেকেন্ডারি ইমিউন রেসপন্সকে আমি ধরে নিচ্ছি এখানে আবার সেকেন্ড এক্সপোজার হয়েছে, এই জায়গাটা ধর আমার সেকেন্ড এক্সপোজার হয়েছে, দিস ইজ মাই সেকেন্ড এক্সপোজার। সেকেন্ড এক্সপোজার মানে কি, বেসিক্যালি এইটা হচ্ছে ফার্স্ট এক্সপোজার, আমি এই গ্রাফটা এখানে কন্টিনিউ করতে পারতাম। তার মানে এই প্রথম ধরে নিচ্ছে একটা ভাইরাস ঢুকলো, ভাইরাসটা ঢোকার পরে কি হলো, একটা ল্যাগ ফেজ নিল তোর বডি, ল্যাগ ফেজটা নেওয়ার পরে ও একটু আইজিএম তৈরি করলো এবং আইজিজি তৈরি করলো। রেসপন্সটা মোটামুটি একটা হলো, খুব বেশি যে প্রোফাউন্ড বিশাল রেসপন্স হয় না, এবং তারা নিউট্রালাইজ করলো এবং একটা শর্ট লিভড আইজিএম আইজিজি টাইটের কমে গেল। তারপরে যখন বডি আবার ওই সেম ভাইরাসটাকে এক্সপোজ হবে, মানে ধর এটাকে আমি সেকেন্ড এক্সপোজার বলছি, আবার সেম ভাইরাসটা দিয়ে যখন সেকেন্ড বার এক্সপোজ হচ্ছে, তখন কিন্তু এইখানে মেমোরি সেলস তৈরি হয়ে গেছে অলরেডি। এই ফেজে ফার্স্ট এক্সপোজারে কিন্তু মেমোরি সেল ছিল না, কিন্তু ফার্স্ট এক্সপোজারের পরে এটা যেরকম প্লাজমা সেল তৈরি হয়েছে, প্লাজমা সেল যেরকম এই ইমিউনোগ্লোবিউলিনগুলো তৈরি করেছে, ইন দ্য সেম টাইম মেমোরি সেলসগুলোও কিন্তু তৈরি হয়ে আছে। এবার সেই মেমোরি সেলসগুলো তৈরি হয়ে চুপ করে ঘাপটি মেরে বসে আছে। এই মেমোরি সেলগুলো কিন্তু নাইফ সেল নয়, দিস হ্যাভস অলরেডি বিন এক্সপোজ টু দ্য ভাইরাস, ও ভাইরাসটাকে চেনে, তাই জন্য ওর এখন সেকেন্ড এক্সপোজারটা যখন হচ্ছে তখন ওর আর ল্যাগ ফেজ নেই, মানে ও যে চিনে আবার অ্যান্টিবডি তৈরি করবে, আবার বি সেল টি সেল ইয়ে করবে, অত ঝামেলার মধ্যে দরকার নেই, কারণ ও অলরেডি চেনে। ওই সেকেন্ড এক্সপোজারের সময় কী হবে, এই মেমোরি সেলসগুলো সঙ্গে সঙ্গে প্লাজমা সেলসে কনভার্ট করে যাবে, মেমোরি সেলস থেকে প্লাজমা সেলসে কনভার্ট করে যাবে। আর এই প্লাজমা সেলসে কনভার্ট করার পরে একটা সঙ্গে সঙ্গে প্রোফাউন্ড ইমিউন রেসপন্স হবে, মানে আইজিএম টাইটারটা মোটামুটি থাকলেও আইজিজি রেসপন্স অনেক বেড়ে যাবে, অন্য ইমিউনোগ্লোবিউলিন বাড়বে, এবং এই টোটাল রেসপন্সটা অনেকটা বেশি হবে ইমিউন রেসপন্সটা, এবং সেটা এটা কিন্তু মিলে যায়নি তলায়, এটা অনেক দিন ধরে একটা লেভেলে অনেক দিন ধরে কিন্তু এটা এক্সিস্ট করবে। তো আমি যদি এই প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সটাকে একসাথে দেখাই, ধর দিস ইজ দ্য টোটাল, আমি আইজিএম আর আইজিজি দেখাইনি, টোটালটাকে দেখিয়েছি। তাহলে এই যে ফার্স্ট এক্সপোজার হচ্ছে, ফার্স্ট এক্সপোজারের পরে বডি কিছু টাইম নিচ্ছে, টাইম নেওয়ার পরে ও বি সেল আর প্লাজমা সেল তৈরি করে ফেলেছে, প্লাজমা সেল এখানে এক্সপোজ হয়ে চুপ করে বসে থাকছে, বি সেল অ্যান্টিবডি তৈরি করছে, সেই অ্যান্টিবডি টাইটারটা বেড়ে চলেছে, সেই অ্যান্টিবডি টাইটারটা বেড়ে আলটিমেটলি বডি ফাইট করবার চেষ্টা করছে। ইন দ্য মিন টাইম তার আবার ধর এটা সেকেন্ড এক্সপোজার হলো, এই সেকেন্ড এক্সপোজার যেই হলো তখন মেমোরি সেলস অলরেডি আছে এখানে, মেমোরি সেলস অলরেডি এক্সপোজ, তাই জন্য মেমোরি সেলকে আর নিজেকে প্রিপেয়ার হতে হচ্ছে না, তাই জন্য ল্যাগ ফেজটা খুব কম, ইমিউন সিস্টেম নিজেই বি সেল সঙ্গে সঙ্গে প্লাজমা সেলে অ্যাক্টিভেট হয়ে যায়, এবং টোটাল অ্যান্টিবডি টাইটার অনেক বেশি, মানে প্রাইমারি ইমিউন রেসপন্সের থেকে টোটাল অ্যান্টিবডি টাইটার বা টোটাল ইমিউন রেসপন্সটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, হিউম্যান ইমিউন রেসপন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে ইন দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এবং তখন অনেক বেশি অ্যান্টিবডি এসে প্যাথোজেনটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার আউট করে দিচ্ছে। এবার করে দিয়ে একটা অ্যান্টিবডি লেভেল কিন্তু মেনটেন হচ্ছে, কন্টিনিউয়াস মেনটেন হচ্ছে। এটা দেখ এখানে যেরকম নেমে এসছে, এখানে কিন্তু নেমে আসেনি, এখানে অ্যান্টিবডি টাইটারটা ওপরেই আছে, এবং দিস ইজ দ্য রিজন, এটার জন্যই কিন্তু বেসিক্যালি ভ্যাকসিন তৈরি হচ্ছে, এই প্রিন্সিপালটার ওপর বেস করেই ভ্যাকসিন তৈরি হচ্ছে।
এই হচ্ছে ভ্যাকসিনের ফার্স্ট ডোজ। যেই ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে তখন একটা ছোট্ট অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তারপরে এটা হচ্ছে একটা বুস্টার ডোজ। এই বুস্টার ডোজটা দেওয়া হচ্ছে তখন কিন্তু অ্যান্টিবডি লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে, যার জন্য এবং এটা কন্টিনিউ করবে। এরপরে যখন এই ভাইরাসটাকে ইনফেক্ট করবে তখন অ্যান্টিবডি লেভেল এত হাই যে ভাইরাসটাকে তখন কোলাপস করাতে পারবে না, তখন তোর অ্যান্টিবডি অলরেডি ইজ দেয়ার টু ফাইট অ্যাগেন্স্ট দ্য ভাইরাস। এই জন্য তুই তখন মানে যেটা হয় যেরকম ধর চিকেন পক্স বলে যে একবার হয়ে গেলে আর হয় না, কেন? একবার হয়ে গেলে এই অ্যান্টিবডিগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, তাই জন্য আবার যখন ওই পক্স ভাইরাসটা ঢুকছে ও কিন্তু এটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে আর তোর বডিকে ইনফেক্ট হতে দিচ্ছে না। তো এটাও একটা খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা ইমিউন রেসপন্সের। আর প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ডিফারেন্সগুলো পড়ে নিবি। প্রাইমারি ইমিউন রেসপন্স মানে ফার্স্ট এক্সপোজার যখন হয় অ্যান্টিজেনের, সেকেন্ডারি ইমিউন রেসপন্স মানে যখন সেকেন্ড এক্সপোজার হয়। প্রাইমারি ইমিউন রেসপন্স খুব শর্ট লিভড, একটা মানে ইট স্টেজ অ্যাবাউট আ উইক, তারপরে অ্যান্টিবডি টাইটের কমতে থাকে। এখানে হচ্ছে অনেক মানে প্রাইমারি ইমিউন রেসপন্সের অ্যাক্টিভেশনটা উইল টেক 1 উইক। এই একটা উইক বডি এই যে এটা ল্যাগ ফেজ যেটাকে বলছিলাম, বডি নিজে তৈরি করবে অ্যান্টিবডিগুলোকে, কিন্তু উইদিন সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা উইদিন আওয়ার্স অ্যাক্টিভেটেড হয়ে যায়, খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। প্রাইমারি ইমিউন রেসপন্সের ডিলে ল্যাগ ফেজ, এটা হচ্ছে কোনো ল্যাগ ফেজ নেই, সেকেন্ডারি ইমিউন রেসপন্স বললাম। প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে উইকার আর এটা হচ্ছে স্ট্রঙ্গার, এটাও আমি বলেছি। এটার থেকে প্রাইমারি ইমিউন রেসপন্সের থেকে সেকেন্ডারি ইমিউন রেসপন্সে যে অ্যান্টিবডি টাইটাস অনেক বেড়ে যায়, এটা অনেক স্ট্রঙ্গার ইমিউন রেসপন্স হয়। এখানে অ্যান্টিবডি এক্সিস্ট অনলি ফর ফিউ উইকস, এখানে অ্যান্টিবডি এক্সিস্ট ফর লঙ্গার পিরিয়ডস, এটাও বলে দিয়েছি। এবং এছাড়াও অনেক ডিফারেন্সেস আমি তোদেরকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, ওটা দেখে নিবি। আর এর সাথে আমার ইমিউনোগ্লোবুলিনস এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন শেষ হলো। এরপরের যেটা পড়ানো সেটা হচ্ছে তোর অ্যালার্জিটা তোদের পরের ভিডিওতে বলে দেবো।